রোজার আগে 2026 সালের ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, কমিশনকে চিঠি দেবে সরকার। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। জুলাই ঘোষণাপত্রে অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা, শহীদ পরিবার ও আহতদের দেওয়া হবে আইনি সুরক্ষা। দিনভর জমকালো আয়োজনে মানিক মিয়া এভিনিউয়ে ৩৬ জুলাই উৎসবে মানুষের ঢল, শেখ হাসিনার পলায়নের ক্ষণ উদযাপন। ২৪-এর ৫ আগস্ট রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ, এই দিনটি আনন্দের, এবার শহীদদের ঋণ শোধের পালা, বললেন তারেক রহমান। এবং কক্সবাজারে এনসিপি নেতাদের সঙ্গে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকের গুঞ্জন, অস্বীকার করে গুজব বলছেন শীর্ষ নেতারা। দেখছিলেন শিরোনাম সংবাদ রাতে, আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। এবার বিস্তারিত। জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা করে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে শহীদদের পরিবারের সদস্য ও আহতদের প্রয়োজনীয় আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় জানানো হয়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে এই ঘোষণাপত্র পাঠ করেন তিনি। এতে বলা হয়, ছাত্র গণঅভ্যুত্থানের উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। নির্বাচনী সরকার সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র যুক্ত করবে। ঘোষণাপত্রে গণহত্যা, গুম, খুন, নির্যাতনের বিচারের দৃঢ় অভিপ্রায় জানান প্রধান উপদেষ্টা। সাইফুল রিপনের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে ৩৬ জুলাই উদযাপনের দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে যোগ দেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধি সহ বিশিষ্টজনরা। অংশ নেন গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতরা, ছিলেন বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও। জাতীয় সঙ্গীত আর অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সংহতি জানিয়ে তার পাশে দাঁড়ান রাজনৈতিক দলগুলোর নেতারা। ঘোষণাপত্রে উঠে আসে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট থেকে শুরু করে ৭৫-এর সিপাহী জনতার বিপ্লব, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট। দেশের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আমরা এসেছি। ঘোষণাপত্রে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, গুম, খুন, আইন বহির্ভূত হত্যা, মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সব রাষ্ট্রীয় ও সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। স্বাধীন বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল। এতে বলা হয়, রাজনৈতিক সাংবিধানিক সংকট মোকাবিলায় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বের প্রত্যয় ও প্রয়োগ রাজনৈতিক ও আইনি দিক থেকে যুক্তিসঙ্গত, বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। ঘোষণাপত্রে বলা হয়, বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে দেশের মানুষের প্রত্যাশা, আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি ও শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণঅভ্যুত্থানের ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে
এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলিঙ্গনের মধ্য দিয়ে শেষ হয় জুলাই ঘোষণাপত্র পাঠ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে মেতেছে দেশ। বৃষ্টি উপেক্ষা করেই 24-এর রক্তাক্ত 36 জুলাই উদযাপনে লাখো জনতার ঢল নেমেছে মানিক মিয়া এভিনিউতে। তথ্যচিত্র নাটিকায় ফুটিয়ে তোলা হয় 24-এর দিনগুলো। গানে গানে দ্রোহ, দেশপ্রেম আর তারুণ্যের জয়গান করেন শিল্পীরা। রঙিন আলোয় প্রতীকী হেলিকপ্টার উড়িয়ে উদযাপন করা হয় শেখ হাসিনার পালানোর ক্ষণ। এমন আয়োজনে উচ্ছ্বসিত দর্শকরা। আরও জানাচ্ছেন নাইম আফসান। ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতনের ঐতিহাসিক দিন। দিনটি উদযাপনে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ভিড় করেন নবীন প্রবীণ থেকে শুরু করে বাবা মার হাত ধরে আসা ছোট্ট শিশুরাও। অনুষ্ঠানে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কারো হাতে জাতীয় পতাকা, কেউ বা বেঁধেছেন কপালে। এ সময় মঞ্চে চলতে থাকে খ্যাতিমান শিল্পী ও সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা। এতে উদ্বেলিত আগত দর্শকরা। জুলাই ঘোষণাপত্রে 24-এর লড়াইয়ের স্বীকৃতি প্রত্যাশায় এসেছেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। দেশকে নতুনভাবে সাজানোর প্রত্যয় জানান তারা। ভালো লাগতেছে, কিন্তু ছেড়ের লেগে ভালো লাগে না। কেন 1 বছর ধরে ঘরের ভিতরে পড়া, অন্ধকার কুঠুরিতে খুব কষ্টে দিন যাইতেছে। উপস্থিত সবার একটাই বার্তা, নতুন বাংলাদেশে কেউ যেন স্বৈরাচারী না হয়ে ওঠে। তো এত খুশি লাগতেছে আমাদের, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দীর্ঘ 1 বছর হয়ে গেছে স্বৈরাচার গেছে, আলহামদুলিল্লাহ সব মিলাই আলহামদুলিল্লাহ। সেলিব্রেট করতে এসেছি 36 জুলাই, ডেফিনেটলি অনেক রিমেম্বারেবল একদিন দিন। ভালো লাগছে এসে সো ফার। আমার হলো ফেসিবাদ সরকারের যেই দেশে যে লোকগুলি ছিল, এগুলি তো চাঁদাবাজি করছে, সন্ত্রাস করছে, এগুলি নির্মূল হোক। বেলা 2:25 উদযাপন করা হয় শেখ হাসিনার পলায়নক্ষণ। যে সময়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিলেন, ওই সময়ে আকাশে উড়ানো হলো হেলিকপ্টার সদৃশ্য বিশাল আকৃতির বেলুন। রঙিন হয়ে ওঠে আকাশ, সঙ্গে স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল। পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, হেলিকপ্টারে পালাইছে। আমি সেই মাগুরা থেকে আসছি, মাগুরা থেকে যে আসছি, এবং এই দিন আমাদের জন্য একটা ঈদের দিন। এই জায়গা থেকে একটা মেসেজ দেওয়া, সেটা হচ্ছে যে সরকারি হোক, যেই হোক না কেন, যারই স্বৈরাচারী মনোভাব হবে তাকেই আমরা রুখে দেব ইনশাআল্লাহ। এ সময় শেখ হাসিনা পালানোর প্রতিকৃতি গেম শোতে অংশ নেন অনেকে। এতে ট্রেডমিলে দৌড়ানোর প্রতিকৃতি দৃশ্য দেখা যায়। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। 5 আগস্ট গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন হয়ে উঠুক, এমন প্রত্যাশা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় তিনি এই প্রত্যাশা জানান। বলেন, 24-এর এই দিনে রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ। বিজয়ের এই দিনটি আনন্দের। এবার শহীদদের ঋণ শোধ করার পালা বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মাগদুরা মিতি। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সকালে দেশবাসীকে ভিডিও বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুরুতেই তিনি শহীদদের স্মরণ করেন। বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের সময় শহীদ হয় হাজারো মানুষ। এবার সে শহীদদের ঋণ শোধ করার পালা। শহীদ পরিবারের কাছে সমগ্র বাংলাদেশ ঋণী। দেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই আমরা শহীদদের প্রতি ঋণ পরিশোধ করতে পারি। হাসিনা সরকারের হামলা, মামলা ও লুটপাটে দেশের অর্থনীতির অচল অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, হাসিনা দেশে প্রতিষ্ঠা করেছিল ব্যক্তিতন্ত্র। দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অন্যায়, অনিয়ম, অনাচার, দুরাচার, লুটপাট দৈনন্দিন চিত্র হয়ে উঠেছিল। দেশে প্রতিষ্ঠিত করা হয়েছিল ব্যক্তিতন্ত্র। এত কিছুর পরেও পলাতক ফ্যাসিস্ট ও তার দোসরদের মধ্যে কোনো অনুশোচনা নেই উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য। তবে ভিন্নমত যাতে ফ্যাসিবাদের পুনর্জন্ম না দেয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যার যার দলীয় আদর্শ এবং লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্যুভিত্তিক ভিন্নমত থাকবে। এটি বিরোধ নয়, বরং ভিন্নমত।
এটি গণতন্ত্রের সৌন্দর্য। তবে ভিন্নমত কিংবা বিরোধের মাত্রা যেন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসনের কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে প্রতিটি রাজনৈতিক দল এবং গণতান্ত্রিকামী জনগণের প্রতি সতর্ক থাকার জন্য বিনীত আহ্বান জানাই। মায়ের চোখে বাংলাদেশ যেমন তেমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আজ এবং আগামীর প্রতিটি 5 আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন। কোনটি বর্জন করবেন? মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। নতুন বাংলাদেশ গড়তে সহনশীল গণতান্ত্রিক আচরণের মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর সরকারের কয়েকজন উপদেষ্টার শিশু সুলভ বক্তব্য জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। মঙ্গলবার নোয়াখালীতে সেনবাগ উপজেলা বিএনপি আয়োজন করে জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তি আনন্দ মিছিলের। মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার। দয়া করে কারো কথায় নির্বাচন নিয়ে টাল বাহানা করবেন। আজকে নির্বাচনের তারিখ বিনয়ের সহিত ঐক্যমত্য ঘোষণা করুন, কারণ যতই বিলম্বিত হচ্ছে ততই এই অবৈধ মোর্শেদ আলমে লোকজন আবার একত্রিত হচ্ছে, কারণ তাদের কাছে টাকা আছে। আর 111 আবারও আসতে পারে এমন বক্তব্য অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টারা দিচ্ছেন তারা জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বহুদলীয় গণতন্ত্রের যে মূল চেতনাগুলি এটা প্রতিষ্ঠা করার যে ক্ষেত্র, সেটা তো অন্তর্বর্তীকালীন সরকার সেটা সেই ক্ষেত্রটা তৈরি করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে। তো সেই কথাগুলো না বলে এই ধরনের কথা বলা তো জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে গিয়ে অন্য কোনো উদ্দেশ্য হাসিল করা। এছাড়া চট্টগ্রামের জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক আচরণের মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে। আমাদের মন মানসিকতায় পরিবর্তন আনতে হবে, কথাবার্তায় আচরণে গণতান্ত্রিক হতে হবে। গণতান্ত্রিক কথাই বলবো কিন্তু গণতান্ত্রিক আচরণ করবো না, এটা তো হবে না। তো আমরা মনে হয় এই জিনিসগুলো মাথায় রাখবো ইনশাআল্লাহ। এ সময় জন আকাঙ্ক্ষা যারা ধারণ করতে পারবে না তাদের রাজনীতি করার অধিকার নেই বলেও মন্তব্য করেন আমির খসরু। আমি যে বলে যাচ্ছি, নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান দিবসে মিছিল সমাবেশ করেছে জামাতে ইসলামী। এ সময় জুলাই সনদে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে প্রত্যাখ্যান করার দাবি কথা জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল। সংস্কার না করে তড়িঘড়ি নির্বাচনের দিকে গেলে মানুষ আবারও ফুঁসে উঠবে বলে হুঁশিয়ারি করেন তিনি। আর পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। হাসান আল মাহমুদের প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী সরকারের প্রথম বর্ষপূর্তিতে রাজধানীতে সমাবেশ ও গণমিছিল করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। মঙ্গলবার সকাল 11টায় সমাবেশ শুরুর আগেই বিশাল বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীরা। শেখ হাসিনা পতন হলেও 1 বছরে এখনো চাঁদাবাজ দুর্নীতি নির্মূল হয়নি বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি না করলে অভ্যুত্থান পূর্ণতা পাবে না বলেও দাবি করেন তারা। কথা বলার স্বাধীনতা, বছরের স্বাধীনতা, জীবনের স্বাধীনতা, আর্থিক স্বাধীনতা সব স্বাধীনতা ফিরে পেল। আমরা রাস্তায় চলতে যাও দেখতাম যে শেখ হাসিনার লোক দোসররা আমাদের কাছে চাঁদা চাইতো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমরা 100% চাঁদা মুক্ত হই নাই। উনি যে অপকর্ম করে গেছে 16 বছর, উনি ফিরে আসলে বাংলাদেশের জনগণ ওনাকে ভালোভাবে আপ্যায়ন করবে সেটা মনে করি। সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে এবং এই ভয়ে উনি কখনো বাংলাদেশে আসবে না। সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না হলে জামাত তা প্রত্যাখ্যান করবে। সংস্কার, বিচার, জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য তাদের আন্দোলন সংগ্রামের পরিবর্তে নির্বাচন এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে দলটির সেক্রেটারি জেনারেল জানান, কোন চাপে জুলাই ঘোষণাপত্রে কাটছাঁট হলে দেশের চিত্র বদলে যাবে।
আগামী নির্বাচন যখনই হোক, প্রধান উপদেষ্টা নির্বাচনে যে টাইমলাইন দিয়েছেন, আমরা আমাদের প্রিয় আমিরে জামাত বলেছেন কোনো অসুবিধা নেই, আমরা সেই নির্বাচনে অংশ নেব, প্রোভাইডেড সেই নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে। শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। পল্টন থেকে হাইকোর্ট, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় গণমিছিল। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় কর্মসূচি। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন তিনি। এবারের নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন বানচালে একটি মহল ষড়যন্ত্র করেছে, এ বিষয়ে সতর্ক থাকতে হবে। সাইফুল রিপনের প্রতিবেদন। প্রিয় দেশবাসী, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতেই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। আজকের দিনে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। পলাতক ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, গেল এক বছরে দেশের শান্তি শৃঙ্খলা ফেরার পাশাপাশি অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। জুলাই অভ্যুত্থানের পর আমরা অনেক দূর পথ অতিক্রম করে এসেছি। আমাদের জাতীয় জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে এসছে, অর্থনীতিতে গতিশীলতা এসছে, সংকট দূর হয়েছে। মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা সফলতার সঙ্গে শুল্ক আলোচনা সমাপ্ত করেছি। এর ফলে আমাদের অর্থনীতির সম্ভাবনা বহুগুণ বেড়ে গিয়েছে। এ সময় জুলাই সনদ নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। আমরা আশা করছি এই ঐকমত্যের ভিত্তিতে অচিরে রাজনৈতিক দলগুলি জুলাই সনদে স্বাক্ষর করবে এবং এর বাস্তবায়নেও ঐকমত্যে পৌঁছাবে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলায় বিচার কাজ দৃঢ়ভাবে এগিয়ে চলেছে। বিচারের আনুষ্ঠানিক শুনানি পর্বও শুরু হয়েছে। ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এদেশের মাটিতে হবেই। রমজানের আগে নির্বাচন অনুষ্ঠানে বুধবার থেকেই কার্যক্রম শুরু হবে জানান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। নতুন বাংলাদেশ গড়ার কাজের ভিত্তি রচনা হবে এবারের নির্বাচনে। নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায়। এ সময় উপকূলীয় ও গভীর সমুদ্র অর্থনীতি বিকাশে অন্তর্বর্তী সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি, তারা উৎসাহ সহকারে সাড়া দিয়েছেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষিত জুলাই ঘোষণাপত্র নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন উপস্থিত বিভিন্ন দলের নেতারা। ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে এনসিপি, আর দলীয় ফোরামে আলোচনা করে প্রতিক্রিয়া জানাবে জামাত। আর বিএনপি নেতারা বলেন, তারা যা চাননি তারই প্রতিফলন ঘটেছে ঘোষণাপত্রে। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণাপত্র পাঠ শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন তারা। পরে এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিভিন্ন দলের নেতারা। ঘোষণাপত্র আসায় স্বস্তি জানালেও সার্বিক বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে প্রতিক্রিয়া জানাবে জামায়াত। আমাদের ডিমান্ড ছিল একটা ঘোষণাপত্র আসতে হবে, সেটা এসেছে। অন্তত এই প্রতিশ্রুতিটুকুর জন্য ইতিবাচক মনে করি, কিন্তু সাবজেক্ট ম্যাটারের ব্যাপারে আমরা বসবো দলের অভ্যন্তরে, তারপরে আমাদের প্রতিক্রিয়া জানাবো। মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে ইত্যাদি, কোনোটাই তো এই ঘোষণাপত্রে নাই, এটা একটা রচনার মতো হয়েছে। জুলাই সনদের আইনগত ভিত্তি নিয়ে কিছু বলা হয়নি বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। তার মতে ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঘোষণাপত্রে আমরা লক্ষ্য করেছি যে যেটা বলা হয়েছে যে
আগামী সংসদ বাস্তবায়ন করবে। সেই ক্ষেত্রে আসলে আমাদের যে একটা বৃহত্তর রাষ্ট্র সংস্কারের জন আকাঙ্ক্ষা ছিল, সেটা কিছুটা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে আসলে সামনের সংসদ কিংবা যারা সরকার গঠন করবে সেটা কতটুকু কি বাস্তবায়ন করবে। জুলাই ঘোষণাপত্র বিচার, সংস্কার এবং নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে কার্যকর হবে বলে আশা জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্রকে এখন কার্যকর করতে হবে এবং সেটা বিচার, সংস্কার এবং নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের এই জুলাই ঘোষণাপত্র কার্যকর হবে। জুলাই ঘোষণাপত্রে সন্তোষ প্রকাশ করে গুম, খুন, চাঁদাবাজি, আয়নাঘরের পুনরাবৃত্তি যেন না হয় সেই দাবি জানান ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। মা যেন সন্তান হারা হতে না হয়, আমাদের দেশের টাকা যেন বিদেশে পাচার না হয়, আর আমাদের গুম, খুন, মিথ্যা কেসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি যেন নিঃস্ব না হয়। চাঁদাবাজি, জালেম এবং জুলুমবাজ এরা যেন দখলবাজি না থাকে, এইটা বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার সহ সকলের কাছে আমরা রাজনৈতিক দল যারা রয়েছেন সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানে ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিক সমাবেশের আয়োজন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এই সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার পতনের দাবিতে সাংবাদিকরা আন্দোলন করলেও সরকার কিছু লোককে সাহসী সাংবাদিক হিসেবে ঘোষণা করেছে। আত্মীয় স্বজনদের সাহসী সাংবাদিক বানানোর অভিযোগও করেন তারা। সাংবাদিকদের সুরক্ষা আইন করার পাশাপাশি সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচারেরও দাবি জানান তারা। এ সময় একটি সুস্পষ্ট রোডম্যাপ দিয়ে নির্বাচন আয়োজনের দাবিও করা হয়। আমাদের সাংবাদিকদের নেতৃত্বে পেশাজীবী জনতা প্রতিরোধ বুদ্ধ করে তুলেছিল। এই সব বিষয়ে আপনারা অবিলম্বে সতর্ক হন, অন্যথায় এর জবাব সাংবাদিক সমাজ দিবে। বাস্তবিক বিজয় অর্জিত হয়েছে, কিন্তু মূল লড়াইটা সামনে, সেটা হচ্ছে গণতন্ত্র সুসংহত করা, গণতান্ত্রিক সংস্কৃতির প্রতিষ্ঠা, চর্চা, বিকাশ নিশ্চিত করা, একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর এবং ফ্যাসিবাদের বিচার করা। এনসিপির শীর্ষ নেতাদের কক্সবাজার সফর নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তোলপাড়। মঙ্গলবার দুপুরে এনসিপির 6 নেতা যান কক্সবাজারে। গুঞ্জন ওঠে সেখানে একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তারা বৈঠক করেছেন। তাদের অবস্থান করা হোটেলের সামনে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তবে পিটার হাসের সঙ্গে বৈঠককে গুজব আখ্যা দিয়ে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি দাবি করেন তারা ঘুরতে গেছেন কক্সবাজার। আব্দুর রহমানের তথ্য ও ছবিতে আপন অপুর রিপোর্ট। যখন রাজধানী সহ সারা দেশে চলছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন, তখনই কক্সবাজার সফরে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ 6 নেতা। মঙ্গলবার বেলা 11:25 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে নামেন। এনসিপি নেতাদের 5 জনের নাম জানা গেছে। তারা হলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। এদিন বেলা 12টার পর থেকে সবাই ইনানির রয়্যাল টিউলিপে অবস্থান করেন। এনসিপি নেতাদের কক্সবাজার যাওয়ার পরই খবর ছড়িয়ে পড়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তারা বৈঠক করেছেন। এ নিয়ে দেশ জুড়ে শুরু হয় তোলপাড়। এনসিপি নেতারা যে হোটেলে অবস্থান করছেন তার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। এমন গুরুত্বপূর্ণ দিনে এনসিপি নেতাদের এ ধরনের রহস্যজনক সফর নিয়ে প্রশ্ন তোলেন তারা। এনসিপি কিছু নেতৃবৃন্দ এবং বিদেশি কিছু এজেন্সির লোক এখানে এসেছে বলে আমরা তথ্য পেয়েছি। এখানে গোপন বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে, আমাদেরকে সন্দেহান করে চলেছে। তারা হঠাৎ করে এরকম একটা রক্তাক্ত দিনে তারা কেন এখানে গোপনে বৈঠকে আসবে, সেরকম আমরা সন্দেহান। কারণ মানববন্ধন কর্মসূচি করেছি যেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় আমরা সেটা দাঁতবন্ধ জবাব আমরা ঐক্যবদ্ধ আছি। শহীদদের স্মরণে আজকে বিভিন্ন প্রোগ্রাম থাকতে পারে, এইসব না করে ওনারা এখানে রহস্যময়ভাবে এই যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে যে আপনার আজকে গোপন বৈঠক করতেছে, এটা আমার কাছে খুব রহস্যজনক মনে হয়। কক্সবাজারের পুলিশ সুপার জানিয়েছেন এনসিপি নেতাদের পিটার হাসের সঙ্গে বৈঠক হয়েছে কিনা এ বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। এদিকে কয়েকটি গণমাধ্যমে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি দাবি করেন পিটার হাসের সঙ্গে বৈঠকের খবরটি সম্পূর্ণ গুজব, তারা এমনিতেই কক্সবাজার ঘুরতে এসেছেন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। খবর
গাজা দখলে নেতানিয়াহুর পরিকল্পনায় সমর্থন নেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর। বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই বাহিনীর প্রধান ইয়ামাল জামিরকে দায়িত্ব থেকে অব্যাহতির হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরই মধ্যে গাজায় সামরিক শাসন প্রতিষ্ঠায় কট্টরপন্থী নেতাদের সঙ্গে আলোচনা শেষে নেতাদের নতুন দিক নির্দেশনা দেবেন তিনি। নীরব দাসের রিপোর্ট। গাজা জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতার ছাপ, ক্ষেপণাস্ত্র ও গোলার আঘাতে মিশে গেছে সবই। ধ্বংসস্তূপে দাঁড়িয়েই ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছেন এক মুক্তিকামী যুবক। আগ্রাসন চালিয়ে গাজা উপত্যকার অন্তত ৯০% অঞ্চল নিয়ন্ত্রণ নিয়েও থামছে না ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সোমবার সামরিক অভিযানের তীব্রতা বাড়ানোর ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার পরিকল্পনা অনুযায়ী চলতি বছরে পুরো উপত্যকার দখল যাচ্ছে তার প্রশাসনে। এ নিয়ে মঙ্গলবার এক প্রতিবেদন সামনে এনেছে ইসরায়েলি গণমাধ্যম 12। সামরিক আগ্রাসনের মাত্রা বাড়িয়ে পুরো গাজা দখলের ছক করছেন নেতানিয়াহু। লক্ষ্য অর্জনে তিনি তেল আবিবের শীর্ষ নেতাদের পিঠ পেছনেও কাজ করছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, মঙ্গলবার ইসরায়েলি আইন প্রণেতাদের সঙ্গে তার আছে বৈঠক। সেখান থেকেই আসতে পারে বড় কোনো সিদ্ধান্ত। গাজার দখলকৃত অঞ্চলে সামরিক শাসনের পক্ষে মত দিয়েছেন দুই কট্টরপন্থী ইহুদি নেতা ইতেমার বেন গাভির ও বেজলাল স্মোট্রিক। অন্যদিকে আইডিএফ প্রধান ইয়ামাল জামির পরিকল্পনাটির বিরোধিতা করায় তাকে বরখাস্তেরও হুমকি দেওয়া হয়। এসব প্রতিবন্ধকতা উপেক্ষা করেই দখলের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছেন নেতানিয়াহু। কানে নিচ্ছেন না সাবেক আইন প্রণেতাদের কথাও। এমনকি মুখে কুলুপ এঁটেছে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেয়া মার্কিন প্রশাসনও। অনিশ্চিত এক ভবিষ্যতের মুখোমুখি ২২ লাখ মুক্তিকামী ফিলিস্তিনি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রের ভারতীয় অভিবাসীদের মার্কিন ভিসার শর্তাবলী এবং আমেরিকায় অনুমোদিত থাকার সময়কালকে সম্মান করার কঠোর সতর্কবার্তা দিয়েছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের দূতাবাসটি আরও জানায়, ভিসার মেয়াদ উত্তীর্ণর পর অতিরিক্ত সময় থাকলে কঠোর পদক্ষেপ নেবে মার্কিন প্রশাসন। এদিকে রুশ ইউক্রেন যুদ্ধে মোদি পুতিনকে সরাসরি অর্থায়ন এবং অস্ত্র পাঠাচ্ছে বলে ভারতের H-1B ভিসা বন্ধের দাবি জানান জর্জিয়া অঙ্গরাজ্যের 14তম ডিস্ট্রিক্টের কংগ্রেস ওম্যান মার্জোরিও টেলর। এসবের কোনো প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি। আরবিদ আফসারের রিপোর্ট। জাতীয় স্বার্থের ভিত্তিতে রাশিয়া থেকে অপরিশোধিত তেল ক্রয় বন্ধ হবে না, একথা সাফ সাফ জানিয়েছে ভারত। তবে তেল আমদানি বন্ধ না হলে ভারতের উপর শুল্ক হার আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দুদেশের এমন কূটনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয়দের ওপর। মার্কিন মূল্যকের অভিবাসীদের বিরুদ্ধে এবার কঠোর বার্তা দিল ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। মার্কিন ভিসার শর্তাবলী এবং অবস্থানের সময়কে সম্মান করার আহ্বান ট্রাম্প প্রশাসনের। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দূতাবাস আরও জানায়, I-94 অ্যাডমিট অফ ডেটের পর যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভিসা প্রত্যাহার, নির্বাসন এবং ভবিষ্যতে ভিসার জন্য অযোগ্যতার মতো গুরুতর পরিণতি হতে পারে। ভিসা মেয়াদোত্তীর্ণের পর অতিরিক্ত সময় যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা চাকুরি করা নিয়েও ভারতকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। শুধু দূতাবাসই নয়, ভারতের H-1B ভিসা বন্ধের দাবি জানিয়েছেন জর্জিয়া অঙ্গরাজ্যের কংগ্রেসওম্যান মার্জোরি টেইলর। সামাজিক মাধ্যমে পোস্টে ভারতীয় অভিবাসীরা মার্কিন চাকরির বাজারকে ঝুঁকিতে ফেলছে দাবি করে ক্ষোভ ঝাড়েন তিনি। কূটনৈতিক দ্বন্দ্বের গ্যারাজালে ভারতীয় অভিবাসীরা। ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর হাজারো অবৈধ ভারতীয়কে হাত বেঁধে ফেরত পাঠানোর ঘটনায় অস্বস্তিতে ফেলে দেয় মোদি। এবার খেলার খবর। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে বুধবার স্বাগতিক লাওসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মঙ্গলবার আসর শুরুর আগে নিজেদের শেষ দিনের প্রস্তুতি শেষে দলের কোচ পিটার বাটলার জানিয়েছেন, শক্ত প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের বর্তমান অবস্থান পরিষ্কার করতে ভালো করতে চায় বাংলাদেশ। আর অধিনায়ক আফিদা দিতে চান নিজেদের সর্বোচ্চটা। বিস্তারিত ম্যাচ প্রিভিউয়ে।
গত মাসে প্রথমবারের মতো বাছাই পর্ব পেরিয়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এরপর সাফের অনূর্ধ্ব 20-এর হলো চ্যাম্পিয়ন। আর সেই রেশ কাটতে না কাটতেই এবার অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের বাছাই পর্বে খেলতে নামছে আফিদা খন্দকারের দলটা। প্রথম ম্যাচে মাঠে নামার আগে লাওসে শেষবারের মতো অনুশীলনও সেরেছে লাল সবুজরা। অনুশীলন শেষে বেশ আত্মবিশ্বাসী নারী দলটা। মনোযোগের সঙ্গে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তারা। ট্রেনিং সেশনে ডিফেন্স এবং অ্যাটাকিং নিয়ে ব্যস্ত দেখা গেছে আফিদা সাগরিকাদের। ম্যাচ জিততে হলে এই দুই বিভাগে নিজেদের সেরাটা দেওয়ার কোনো বিকল্প নেই। পাশাপাশি অনুশীলনে ঘাম ঝরিয়েছেন গোলরক্ষকরাও। মেয়েদের প্রস্তুতি নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন হেড কোচ পিটার বাটলার। নারী দলটার বর্তমান সামর্থ্য প্রমাণ করতে শক্ত লাওস কোরিয়ার মতো দল সেরার প্রতিপক্ষ বলেই মানছেন ইংলিশ কোচ। এই আসরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোরিয়ার মতো দল আছে আমাদের গ্রুপে, তাদের বিপক্ষে খেললে আমাদের দলের বর্তমান অবস্থাটা পরিষ্কার হবে। কোথায় আমাদের উন্নতি করতে হবে সেটাও জানা যাবে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামলে। অধিনায়ক আফিদা এই আসরকে বেশ গুরুত্ব দিতে চান, এগোতে চান ম্যাচ বাই ম্যাচ। আমরা এখানে এসেছি এফসি কাপ কোয়ালিফাই করার জন্য, তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আমরা যেন ভালো খেলতে পারি প্রত্যেকটা ম্যাচে। বুধবার স্বাগতিক লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ। সাম্প্রতিক সময় অনূর্ধ্ব 20 সাবজুই স্কোয়াড নিয়েই লাওসে গেছে পিটার বাটলারের দল। তাই মূল পর্ব নিশ্চিত করতে জয় দিয়ে আসর শুরু করতে চাইবে আফিদা খন্দকাররা। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। শীতের হিমেল পরশে জমে উঠবে ক্রীড়ার মহোৎসব। আর মাত্র 6 মাস পর 2026 সালে শীতকালীন অলিম্পিকের পদ্মা উঠবে ইতালির দুই শহর মিলান ও কর্তিনা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অলিম্পিকের ইতিহাসে প্রথমবারের মতো এমন ব্যতিক্রমী আয়োজনের স্বাদ পেতে মুখিয়ে গোটা বিশ্ব। আরও জানাচ্ছেন মাহবুব তামিম। ইতালির ঐতিহাসিক মিলানে এখন উৎসবমুখর পরিবেশ। পিয়াচেত্তা রেয়ালে স্থাপন করা হয়েছে শীতকালীন অলিম্পিকের কাউন্টডাউন ঘড়ি। এরই মধ্যে এক জমকালো আয়োজনে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বসেরা অ্যাথলেটদের। ডোলামাইটস ও ইতালীয় আলপসের প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে মিলানের নাগরিক জীবনের প্রাণবন্ত শক্তি, এই শীতকালীন অলিম্পিক গেমস হবে ক্রীড়া, ইতালীয় রুচি ও আধুনিকতার এক অভিজ্ঞতা। আমরা সবাই একই সঙ্গে উপভোগ করতে পারবো ইতালীয় জীবনযাপন, আতিথেয়তা ও সংস্কৃতি। ফলে আগ্রহ ও প্রত্যাশা আরও বাড়ছে এবং আমি মনে করি এটি হবে এক দুর্দান্ত অলিম্পিক আসর। ডোলোমাইট পর্বতমালা আর মিলানের প্রাণবন্ত শহর জুড়ে ছড়িয়ে পড়বে ক্রীড়ার ছন্দ। ক্রীড়ার পাশাপাশি উপভোগ করা যাবে ইতালির আতিথেয়তা, সংস্কৃতি আর জীবনের রোমাঞ্চকর গতি। এমনটাই বলছেন আইওসির তৎকালীন প্রেসিডেন্ট টমাস বাক। বিশ্বের সেরা ক্রীড়াবিদদের ইতালিতে শীতকালীন অলিম্পিক 2026 উদযাপনে একত্রিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পেরে আমি অত্যন্ত সম্মানিত এবং আনন্দিত। 2026 সালের 6 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 22 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শীতকালীন অলিম্পিক। এরপর মার্চে হবে প্যারালিম্পিক। অলিম্পিকের মূল আয়োজক ইতালি শহর দুটি মিলান ও কর্তিনা। দূরত্ব প্রায় 400 কিলোমিটার। তবে এর বাইরেও 5টি ভেন্যুতে হবে বিভিন্ন ইভেন্ট। পুরুষদের অ্যালপাইন স্কি রেস অনুষ্ঠিত হবে বর্মিওতে। 2006 সালে ইতালির তুরিনে শীতকালীন অলিম্পিকের আয়োজনের পর এটি হতে যাচ্ছে ইউরোপে প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক। ভেনিসে সম্প্রতি উন্মোচন করা হয়েছে 2026 শীতকালীন অলিম্পিকের সোনার মেডেল। ডিজাইন আর ব্যতিক্রমী শৈলীতে ইতোমধ্যেই নজর কেড়েছে ক্রীড়াপ্রেমীদের। মিলান ও কর্তিনার পথে এখন বইছে সময়ের স্রোত। 6 মাসের অপেক্ষা শেষে মিলান কর্তিনার অলিম্পিক মঞ্চে বিশ্ব দেখবে নতুন ইতিহাস রচনার গল্প। মাহবুব তামিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।